আর এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। লিটারেচারের তোমাদের কাছে তো অনেক ভয়ের একটা বিষয়, তাই না? সবাই দেখি আমার ভিডিওর কমেন্টে বলে ভাই লিটারেচার নিয়ে সাজেশন দেন, ক্লাস নেন। তো just দেখো এই জিনিসগুলো খুব মজার, তুমি যদি বুঝতে পারো খুব ভালো লাগবে। এনিওয়ে, এই যে ফার্স্টে হচ্ছে তোমার লিটারেচারের যে ক্লাসটা, এখানে লিটারি টার্মস গুলো আমরা শিখবো। এগুলোর মধ্যে খুব মজা আছে পড়তে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে শীটটা আছে, এই যে শীটটা, এটা পুরোটা আমরা এখানে আজকে ক্লাসে কমপ্লিট করব। আর এখান থেকে তোমার ঢাবিতে ওই প্লাস জাবিতে হুবহুব কোশ্চেন আসে, হুবহু। যদি বলো যে ভাই কয় মার্ক আসে, মোর দেন 5 to 6 মার্ক। এটা তুমি রিয়েল প্রমাণ পাবা এখন একটু পরে ক্লাস শুরু হইলে। তো ফার্স্টে হচ্ছে আমি প্রেজেন্টেশন স্লাইডে এই যে লিটারি ডিভাইস বা হচ্ছে লিটারি টার্মস, এই জিনিসগুলো একটু তোমাদেরকে শেখাই। দেখো, ইংলিশ ভাইয়া, ওই লিটারেচারের মধ্যে। একটা কথা, হ্যাঁ বলো। ওই যে আপনার উপরে একটু ছোট করে দাগাবেন, মানে বেশি করে দাগালে আবার বুঝি না কোনটা কি লিখছেন। উপরে ঠিক আছে, আজকে আমি খুব মানে একটু ছোট করে দাগাবেন আজকে আমি খুব একটু। কিউট করে দাগাবো, ঠিক আছে, যাতে করে তোমরা বুঝতে পারো। ওকে, প্রবলেম নাই। ওকে, সো দেখো ফার্স্টে লিটারি টার্মস এর মধ্যে কি কি আছে। দেখো এখানে কয়েকটা আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তার মধ্যে একটা হচ্ছে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমরন। লাস্ট ইয়ার ডিউতে এটা থেকে আসছে। তারপর হাইপারবোল, হোমোনিমস, হোমোফোনস, অ্যাক্রোনিমস। যেইউ সি ইউনিটে তোমার এর ভিতরে এই যে সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, হাইপারবোল, হোমোনিমস, হোমোফোনস থেকে প্রায়শই কোশ্চেন আসে। তোমরা তো নিশ্চয়ই জানো যে জাহাঙ্গীরনগরে শিফট ওয়াইজ কোশ্চেন করে। ধরো একটা শিফটে দিবে সিমিলি থেকে, আরেকটা দিবে মেটাফর থেকে, আরেকটাতে যদি হয় তাহলে দিবে পার্সনিফিকেশন থেকে। দ্যাট মিনস তাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেম। এখানে তো আজ করার কিছু নেই যে আমার কোশ্চেন কঠিন আসছে। তো এটি হচ্ছে বিষয়। এখন সিমিলি যেটা, সেই জিনিসটা কি, মেটাফর কি, পার্সনিফিকেশন কি। তো আমি একটু তোমাদের বেসিক লেভেলটা একটু জাজ করতে চাই। তো বলো তো যে পার্সনিফিকেশন জিনিসটা কি, একটা এক্সাম্পল বলো তো পার্সনিফিকেশনের, এনিওয়ান? কোনটা? পার্সনিফিকেশন। পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন। Time and tide waits for none. ইয়েস, দ্যাটস এ গুড দ্য অ্যান্সার। তুমি যখন বলতেছো দ্য যে টাইম সান এন্ড টাইড, স্মাইল, দ্য সান স্মাইল ডাউন আস, ইয়া, ডাউন দ্যাটস অন ট্রু। আস। হ্যাঁ, এটাও নেওয়া যায়। এখন দেখো, ও যেটা বলছে যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা কিন্তু ওয়েট ফর নান, নট ওয়েটস ফর নান। তো যদি তোমার এটা হয়, এটার অর্থটা কি, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে অপেক্ষা করা যে বিষয়টা, রিয়েলিটিতে যে বিষয়টা, এটা কারা করে অ্যাকচুয়ালি? হিউম্যান বিংস, হোমোসেপিয়েন্স, মানুষজন এটা করে। যে একজন আরেকজনের জন্য অপেক্ষা করে। বা কোনো একটা এনিম্যাল হইতে পারে। দেখবা যে যেগুলো হচ্ছে তোমার এই যে পোষা প্রাণী, সেগুলো কিন্তু অনেক সময় এরকম অপেক্ষা করতে পারে। তো আর মানে এটা কিন্তু একটা জন্তু বা হচ্ছে মানুষ বা প্রাণী, এদের একটা বিষয়। কিন্তু তুমি কি বলতেছো যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, মানে এই যে অপেক্ষা করার বিষয়টা, এটাকে তুমি টাইম এন্ড টাইডের সাথে রিলেট করে ফেলছো। মানে টাইম এন্ড টাইড তো এই অপেক্ষা করার সাথে কোনো বাস্তবিক কোনো ব্যাপার না। সময় সময়ের মতো যাচ্ছে, স্রোত স্রোতের মতো যাচ্ছে, এখানে অপেক্ষা বিষয়টার সাথে কি সম্পর্ক, তাই না? কিন্তু আমাদের এই কথাটার একটা মিনিং আছে অবশ্যই, যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আর এই মিনিংটা এখানে কি করতেছে, যে তোমার সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দ্যাট মিনস তোমাকে কি করতে হবে, কাজটাকে করতে হবে। যেমন তোমাদের এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন এখনই গুছিয়ে নিতে হবে, তোমার হাতে আর সময় নেই। তুমি যদি ওয়েট করো, দ্যাট মিনস তুমি হচ্ছে পিছিয়ে যাবে অন্যদের থেকে। তো এই হচ্ছে বিষয়। এখন এই জায়গাতে আমরা টাইম এন্ড টাইডকে কি হিসেবে ইউজ করছি, একটা ব্যক্তি রূপদান করছি। কেননা এই যে ওয়েটের কাজটা, এটা যে কোনো একটা ব্যক্তি করতে পারতো, কিন্তু সেইখানে আমরা এটাকে ইউজ করছি, টাইম এন্ড টাইডকে। তার মানে ব্যক্তি রূপে প্রকাশ করাকেই বলা হয় কি, পার্সনিফিকেশন। অক্সিমরনের এক্সাম্পল বলো তো, কত বছর ডিউতে আসছে, কি হবে? He is irregularly regular. ইয়েস, হি ইজ রেগুলারলি ইরেগুলার। তার হি মানে কি, যে ট্রাভেল ডিউ সে টু ওয়ান। সে প্রতিনিয়তই 8 অনিয়মিত। বছর আসছে, সে ট্রাভেল ডিউ টু প্রায়ই আসে না ধরো ঠিকঠাক টাইমে। তো দ্যাট মিন্স কি বোঝায়, যে তোমার একটা দুইটা শব্দ যখন একটা একটার বিপরীত কিন্তু একসাথে বসে, যেমন রেগুলারলি ইরেগুলার, একটা একটার বিপরীত কিন্তু একসাথে বসে একটা মিনিং দিচ্ছে, এটাই হচ্ছে তোমার অক্সিমরন। ঠিক আছে, আবার অনেক সময় বলে না যে তাকে দেখতে ভয়ঙ্কর সুন্দরী লাগতেছে। তো ভয়ঙ্কর আবার সুন্দরী দুইটা যখন একসাথে ইউজ করছো, দ্যাট মিনস এটা অক্সিমরন হয়ে গেছে। ঠিক আছে। অ্যাক্রোনিম কোনগুলা? অ্যাক্রোনিম হচ্ছে সংক্ষিপ্ত রূপ যেটা। আর যেটাকে আমরা বড় করে লিখি সেটাকে কি বলা হয়, বলো তো?
সেটাকে কি বলা হয়? Abbreviation. গুড, অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে। আচ্ছা, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমরা কি বলি, জেইউ বলি, এটার অ্যাব্রিভিয়েশনটা হবে কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে। তো এখন আমরা চলে আসি এই যে সিমিলি জিনিসটা কি, এটা একটু বুঝি। সিমিলি শব্দের অর্থ হচ্ছে উপমা। ঠিক আছে। দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইথ দি হেল্প অফ দিস ওয়ার্ড। মানে যখন তুমি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে, ডিফারেন্ট থিংস মানে কি, ভিন্ন জিনিসের মধ্যে তুমি কম্পারিজন করতেছো, কিসের হেল্প নিয়ে? এই যে ব্র্যাকেটে যে শব্দগুলো, এগুলার হেল্প নিয়ে। শব্দগুলো হচ্ছে, মনে রাখবা তোমরা, এজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ। এই শব্দগুলোর হেল্প নিয়ে যখন আমি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে কম্প্যারিজন করব, তখন সেটাকে বলবো সিমিলি। যেমন দেখো, শেরে বাংলা ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ টাইগার। তো এখানে আমি শেরে বাংলার সাথে কম্প্যারিজন করছি কিসের সাথে? টাইগারের সাথে। টাইগার। এইটার সাথে এইটার কম্প্যারিজন করছি। এবং এখানে আমি কি ইউজ করছি? ভাইয়া মেটাফর মানে উপমা মানে ভাইয়া? ও হ্যাঁ, মেটাফোর মানে উপমা, সিমিলি মানে হচ্ছে তোমার কি? রূপক। সিমিলি, Metaphor মানে রূপক। Com- সিমিলি তো উপমা। মেটাফোর কি? মেটাফোর রূপকই, রাইট। আবার মেটাফর রূপক। এলিটারেশন বা হচ্ছে তোমার, ওইটাও হচ্ছে রূপক। অনুপ্রাস ঠিক আছে, অনুপ্রাস অনুপ্রাস বলতে পারো, রূপকও alliteration. বলতে পারো, হ্যাঁ এরকম। মানে এটার অর্থ তো বিষয় না, তোমাকে মেইন থিং বুঝতে হবে। ঠিক আছে, সিমিলি অর্থ উপমাই। এনিওয়ে, পরেরটা দেখো, আই ওয়ান্ডার্ড অ্যাজ এ ক্লাউড। মানে আমি ধরো ক্লাউডের মতো বিস্মিত হইলাম, এরকম কিছু একটা। তো এখানেও তো তুমি অ্যাজ ইউজ করছো, তার মাধ্যমে তুমি নিজের সাথে কম্পারিজন করছো। তারপর দেখো, মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড। তার মানে এখানে সিঙ্গিং বার্ডের সাথে এবং হার্টের সাথে যে কম্পারিজনটা হয়েছে, সেখানে তুমি লাইক ইউজ করছো বা এটার হেল্প নিছো। তো যখন তোমার এই যে অ্যাজ বা হচ্ছে তোমার এই যে লাইক শব্দগুলা বা দ্য সেম অ্যাজ, এই শব্দগুলার হেল্প নিয়ে দুইটা ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্পারিজন হবে, তখনই সেটা হবে সিমিলি। আর ঠিক বিপরীত দেখো, যখন এই শব্দগুলার হেল্প ছাড়া, উইদাউট দ্য হেল্প অফ দিস ওয়ার্ড, যখন এই শব্দগুলার হেল্প ছাড়া তুমি কম্পারিজন করবা বা ডিরেক্ট কম্পারিজন করবা, তখন সেটা হয়ে যাবে মেটাফোর। যেমন দেখো, মধুসূদন ইজ এ ফায়ার। এখানে তুমি মধুসূদনের সাথে আগুনের তুলনা করতেছো, মানে মধুসূদনের লেখাগুলো এতটাই ভাইরাল বা এতটাই প্রমিনেন্ট, দ্যাটস ওয়াই তুমি কি বলতেছো, মধুসূদন ইজ এ ফায়ার। বা শের বাংলা ওয়াজ এ টাইগার অফ আওয়ার কান্ট্রি। এখানে কোনো অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার বলা হয় নাই। তারপর মাই ব্রাদার ওয়াজ বয়েলিং ম্যাড, এখানে ডিরেক্ট কম্পারিজন হয়ে গেছে। সঞ্চারী ইজ এ রোজ, দ্যাট মিনস এই যে মধুসূদন, শেরে বাংলা, মাই ব্রাদার, অ্যান্ড দেন সঞ্চারী, এরপরে এই যে শব্দগুলা ফায়ার, টাইগার, বয়েলিং ম্যাড, রোজ, সবগুলোর সাথে এখানে ডিরেক্ট কম্পারিজন। এখানে কোনো এই ধরনের শব্দ আসে নাই, অ্যাজ, লাইক, রিসেম্বল অ্যান্ড দ্য সেম অ্যাজ। ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার মেটাফরের এক্সাম্পল। এবং এইটা থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে হুবহু। ধরো যদি বাই এনি চান্স সিমিলি থেকে কোশ্চেন আসে, তাহলে আরেকটা শিফটে তোমার মেটাফোর থেকেই আসবে, এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে। এবার চলে আসো পার্সনিফিকেশন, যেটা আমরা বললাম, হোয়েন এ নন লিভিং থিং ইজ প্রেজেন্টেড অ্যাজ এ লিভিং থিং। যখন একটা নন লিভিং জিনিস তোমার এই যে লিভিং থিং হিসেবে প্রকাশ করা হবে, তখনই সেটা পার্সনিফিকেশন হবে, অর্থাৎ সেটাকে ব্যক্তি রূপদান করা হবে। আমি এই শব্দটা লিখি, ব্যক্তি রূপ দান করা হবে। ঠিক আছে। তো যেমন দেখো তোমার, টাইম ইউ আর ওল্ড জিপসি ম্যান, এই জিপসি কথাটার অর্থ কি বলতে পারবা? জিপসি, যাযাবর যাযাবর। যাযাবর ভাই। ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, ধরো জিপসি ম্যানের উপরে বা জিপসি পিপলদের উপরে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বললো, ডিউতে তো রিটার্ন আসবে, লিখতে পারবা না? হুম। প্যারাগ্রাফ লিখা বা হচ্ছে ধরো ভাব সম্প্রসারণ লিখা, সারমর্ম লিখা, বা একটা এই যে স্টোরি লিখা, বা তোমার এরকম যে ফরম্যাট গুলো, এগুলো জানো তো কিভাবে কি লিখতে হয়? যারা ডিউতে ডিউতে দিব, বা দেবেন জুলাই, জুলাই সম্পর্কে দেবেন। নিয়মগুলা কিন্তু, জুলাই অভ্যুত্থান। আচ্ছা শোনো, নিয়মগুলা হচ্ছে বেশি জরুরি। তোমার যদি এরকম হয় যে তুমি অনেক ভালো লিখছো বাট স্ট্রাকচারে ভুল হয়ে গেছে, তোমাকে কিন্তু মার্ক জিরো দিয়ে দিবে। বা যদি সাপোজ জিজ্ঞেস করো যে ভাই আপনি যদি তাদের জায়গায় হতেন আপনি কত দিতেন, আমি পারলে মাইনাস দিয়ে দিতাম, টু বি অনেস্ট। আগে হচ্ছে স্ট্রাকচার, সো এই স্ট্রাকচার গুলো একটু মাথায় রাখবা। যেমন প্যারাগ্রাফের মধ্যে কোনো ধরনের মানে আলাদা প্যারা হবে না, সবগুলো একটা প্যারাতেই লিখতে হবে। আর উপরে অবশ্যই তোমাকে হচ্ছে প্যারাগ্রাফের যে নামটা সেটাকে টাইটেল হিসেবে দিতে হবে। ওকে। এনিওয়ে, আমরা নিচে আসি, দেখো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এখানে তুমি বলতেছো কি, এই যে ওয়েট করা, এটা তো একটা লিভিং বস্তুর কাজ, কিন্তু তুমি এই যে নন লিভিং জিনিসকে লিভিং হিসেবে প্রকাশ করতেছো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান।
আবার দেখো নিউমোনিয়া, এটাও তো একটা জড় বস্তু, তুমি কি বলতেছো মিস্টার নিউমোনিয়া ওয়াজ এ পোলাইট ম্যান। ঠিক আছে, তো দ্যাটস এগুলো হচ্ছে পার্সনিফিকেশনের এক্সাম্পল, এটাও পরীক্ষা আসে প্রচুর। তারপর দেখো এলিটারেশন, এটা হচ্ছে যখন তোমার the occurrence of the same sound or letter, specially consonant, is known as alliteration. যখন তোমার একই সাউন্ড বারবার তোমার আসবে আর কি, একই ধরনের সাউন্ড, যেমন দেখো এ এ এ এ, অ্যালন অ্যালন অল অ্যালন, বারবার এ আসতেছে না। মানে তারপর দেখো ওয়াটার ওয়াটার, তারপর দেখো ফেদার ফ্লক। তো এই যে সেম যখন তোমার বারবার অকারেন্সটা ঘটবে একই ওয়াটার ওয়াটার সাউন্ডের। ওয়াটার ওয়াটার এভরিওয়ার, এটা প্যারাডক্স না? না না, ওয়াটার প্যারাডক্স। ওয়াটার এভরিওয়ার প্যারাডক্স তো। প্যারাডক্স হচ্ছে অন্য আরে জিনিস, আমি এ পড়াবো। আরে না, এটা হচ্ছে কি, ওই যে এনসেন্ট মারিনারের লাইন, এসটি কোলরিজের ওয়াটার ওয়াটার এভরিওয়্যার বাট নট আ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। হ্যাঁ, এটা ওয়াটার ওয়াটার এভরিওয়ার প্যারাডক্স হবে, আবার অ্যালিটারেশন হবে। আচ্ছা, প্যারাডক্সের কনসেপ্ট প্যারাডক্স না তো এটা। আলাদা, আমি বলি তোমাদেরকে, শোনো। প্যারাডক্স হচ্ছে যখন তোমার দুইটা জিনিস ভিন্ন হয়ে তোমার একটা আলাদা অন্যরকম একটা মিনিং দেয়, মনে হয় যে না এটা অ্যাকচুয়ালি কি বুঝালো, যেমন ধরো লেস ইজ মোর। ঠিক আছে, ডিফারেন্ট জিনিস, একটা একটা লজিক্যালি কারেক্ট আর মিনিং কি। না, কিন্তু তোমার এটার হ্যাঁ, একটা আলাদা মিনিং থাকে। একটা একটার অপোজিট, বাট তারপর এটার একটা মিনিং আছে। লেস ইজ মোর এই কথাটা কিন্তু একটা আলাদা মিনিং আছে, হিডেন, বুঝতেছো? এগুলাকে বলা হয় প্যারাডক্স, সামনে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসো, এই যে এলিটারেশন, এইটার মধ্যে তোমার জাস্ট খেয়াল রাখবা যে বারবার একই সাউন্ড আসতেছে কিনা, বা একই কনসোনেন্ট বা ভাওয়েল এই জিনিসগুলো আসতেছে কিনা, দ্যাটস ইট। ঠিক আছে, তারপর চলে আসো যে অক্সিমোরন, এটা থেকেই লাস্ট ইয়ার আসছিল। আর এটা কি, এটা হচ্ছে যে অপোজিট মিনিং উইদিন এ ওয়ার্ড ইন এ ফ্রেজ দ্যাট ইজ এ সেলফ কন্ট্রাডিকশন, মানে একটা একটার বিপরীত কিন্তু একসাথে তারা বসতেছে। যেমন দেখো হি ইজ রেগুলারলি ইরেগুলার। ওকে, তারপর বললা কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, মানে একটা একটার বিপরীত। দ্যাটস এগুলো হচ্ছে অক্সিমোরনের এক্সাম্পল। তারপর আসলে যে হাইপারবোল, হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ অ্যান্ড লিটারেরি ডিভাইস দ্যাট ক্রিয়েটস হাইটেন্ড ইফেক্ট থ্রু ডেলিভারেড এক্সিগারেশন। মানে এখানে তুমি একটা, মানে এমন কথা বলবা, এক্সিগারেট কথা বলবা, মানে অতিরঞ্জিত টাইপের কথা বলবা। সাপোজ ধরো এইটার দেখে, খেয়াল করো, 10,000 স এট এ গ্ল্যান্স। তো এট এ গ্ল্যান্স বা এক পলকে কেউ অ্যাকচুয়ালি 10,000 দেখতে পারে? সম্ভব না। আবার দেখো আই কল্ড ইউ 1,000 টাইম, অ্যাকচুয়ালি কেউ কি কাউকে 1,000 বার কল দেয়? হয়তো হাইয়েস্ট 20-25 বার দিছে, সেটাকেই বলছে যে আমি তোমাকে 1,000 বার কল দিছি, তুমি কল ধরো নাই। সো এটা কি কি করা হচ্ছে, এক্সিগারেট করা হচ্ছে, বা এরকম অতিরঞ্জন করা হচ্ছে, এই জন্য এটাকে হচ্ছে হাইপারবোল বলবা, অতিরঞ্জন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটাও পরীক্ষা আসতে পারে হাইপারবোলটা। 10,000 স এট এ গ্ল্যান্স ইন নেভার এন্ডিং লাইন, আই কল্ড ইউ 1,000 টাইমস। তারপর দেখো হোমোনিমস, হোমোনিমস এর ক্ষেত্রে এক্সাম্পলটা কি, যে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুইটাই সিমিলার, কিন্তু মিনিংটা ডিফারেন্ট। আবারও বলতেছি, হোমোনিমস এর ক্ষেত্রে দেখো কি বললাম, স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুইটাই হচ্ছে সিমিলার, কিন্তু মিনিংটা আলাদা। যেমন দেখো এখানেও রাইট, এখানেও রাইট, এই জায়গাতে ইউ আর রাইট, এটা হচ্ছে কি যে তুমি সঠিক, মানে তোমার উত্তরটা কারেক্ট। দ্যাটস এটা কি, ইউ আর রাইট, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, পার্সোনালিটিস অনুযায়ী। বাট লুক এট ইউর রাইট সাইড, তোমার ডান পাশে দেখো, এইটা হচ্ছে তোমার কি, আম, কি বলে, সাইড, সাইডের, অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ, কেননা সাইড হচ্ছে এখানে নাউন, বাট হ্যাঁ, ফ্যাক্ট অন্য রাইট। জায়গায়। এইখানে তোমার এটা বোঝাচ্ছে যে তুমি সঠিক, আর এখানে বোঝাচ্ছে হচ্ছে ডান পাশ। ওকে, এটা হচ্ছে কি সঠিক। তো দেখো, এই যে দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স কোথায়, মিনিং এ, কিন্তু দেখো তাদের উচ্চারণটাও সেম, তাদের স্পেলিংটাও সেম, এই জন্য এটা হচ্ছে হোমোনিমস এর এক্সাম্পল। আরেকটা হচ্ছে হোমোফোনস। হোমোফোনস জিনিসটা হচ্ছে যে স্পেলিংটা ডিফারেন্ট বাট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সেম, এই জন্যই হোমোফোনস, কেননা প্রোনাউন্সিয়েশনের সাথে এই যে ধ্বনি বা ফোনস এটার রিলেশন। আর হোমো কথাটার মানে হচ্ছে একই, তার মানে কি একই ধ্বনি উচ্চারিত হবে, দ্যাটস ওয়াই। যেমন এইটাও দেখো নিউ, এটাও দেখো নিউ, কিন্তু তাদের মধ্যে স্পেলিংগত পার্থক্য আছে। এটা হচ্ছে NEW, এটা হচ্ছে KNEW, এটারও কিন্তু অর্থ আলাদা, এটারও অর্থ আলাদা। ঠিক আছে, তো এই হচ্ছে হোমোফোনস, আই গেস এটা তোমরা মাথায় রাখবা। তারপর আসলে যে অ্যাক্রোনিম, যেটা বলতেছিলাম, যে তোমার যখন শর্ট ফর্মে লেখা হয় আর কি, এ ওয়ার্ড ফর্ম বেসড অন দি ইনিশিয়াল লেটার অর সিলেবালস। এটা এই যে শর্ট ফর্ম গুলো ম্যাক্সিমাম টাইম দেখবা যে ইনিশিয়াল ওয়ার্ড দিয়েই তৈরি করা হয়। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে আমরা JU লিখি, তেমন ইনিশিয়ালটাকে নিয়েই লিখছি। ঠিক তেমনি দেখো ইউকে, ইউকে মানে কি বলতো, ইউনাইটেড United Kingdom. কিংডম।
ওকে, সো এই যে ইউনাইটেড কিংডমের মধ্যে টোটাল কয়টা কান্ট্রি? 4টা। 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 কি কি বলতে পারবা? উত্তর ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস। হ্যাঁ ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। আরেকটা বাদ দিছো কেন? আয়ারল্যান্ড ভাইয়া। নর্দার্ন আয়ারল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, উত্তর হ্যাঁ, আয়ারল্যান্ড। ওইটা। তো তাহলে দেখো এই যে 4টা, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের মধ্যে, কিন্তু যদি তুমি নর্দার্ন আয়ারল্যান্ডকে বাদ দাও তাহলে সেটাকে কি বলতে হবে? ব্রিটেন। গ্রেট ব্রিটেন বলতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো থেকে কিন্তু যেহেতু কোশ্চেন আসে, খেয়াল রেখো, একটু ডিপ লেভেলে আসে। তারপর বিএসটি এর ফুল ফর্মটা কি বলো তো? বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। গুড, বাংলাদেশ ইনস্টিটিউট স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। তারপর এটিএম এর ফুল ফর্মটা? অটোমেট অটোমেটেড টেলার ট্রেলার মেশিন। অটোমেটেড মেশিন, অটোমেটেড টেলার মেশিন। তারপর ব্যাট এর ফুল ফর্ম? ভ্যালু অ্যাড ভ্যালু এডেড ট্যাক্স ট্যাক্স। ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, তারপর সিমেটটা? সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। রেকর্ড ওয়াইফাই এরটা? ওয়্যারলেস ওয়্যারলেস ফাইডেলিটি। ওয়্যারলেস ফিডিলিটি। ওকে, গুড। তার মানে এগুলো পারো তোমরা। এখন দেখো তো এইগুলাই হচ্ছে তোমার অ্যাক্রোনিম। তো এটার ভিতরে বোঝানোর তেমন কিছু নেই, এটা আলাদা এমনিতে অ্যাব্রিভিয়েটেড ফর্ম হিসেবেই আসবে। জিকের ভিতরে আসতে পারে বা ইংলিশের কন্টেন্টের মধ্যে আসতে পারে, বাট এখান থেকে আসবেই। সেটা ডিউতেও আসবে, যেহেতু আসবে, সব জায়গাতেই আসে এখান থেকে কোশ্চেন। আচ্ছা, এখন চলে আসো তোমার অ্যালিগরি। অ্যালিগরি হচ্ছে একটা ন্যারেটিভ ইন হুইচ এ ক্যারেক্টার, প্লেস অর ইভেন্ট ইজ ইউজ টু ডেলিভার এ ব্রডার মেসেজ উইথ রিয়েল ওয়ার্ল্ড ইস্যু অ্যান্ড অকারেন্স। মানে এটা হচ্ছে একটা ন্যারেটিভ যেখানে তোমার একটা মানে মেসেজ থাকে, ব্রডার মেসেজ থাকে মানব জাতির প্রতি বা মানুষের জন্য বা রিয়েল ওয়ার্ল্ড ইস্যু নিয়ে। যেমন দেখো, দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার, এটা কে লিখছে বলো তো? এসটি কলারিজ। এসটি Good. কলারিজ। এটা হচ্ছে এস.টি. কলেরিজ। কলেরিজ, ডিজি। সো এই যে এস.টি. কলেরিজের এই রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনারের ভিতরে বিষয়বস্তুটা কি ছিল এখানে? মানে এই যে ব্রডার মেসেজটা কি ছিল বলো তো? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট আ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। সেটা একটা হইতে পারে, বাট আরো কিছু আছে। যেমন এটার মধ্যে একটা পাখি নিয়ে বলা আছে না, পাখিটার নাম কি? অ্যালবাট্রস। ইয়েস, অ্যালবাট্রস। তো এই পাখিটাকে তো বিনা কারণে মেরে ফেলা হয়েছিল, রাইট? অ্যালবাট্রস। সো এই যে তুমি যদি নেচারের কোনো কিছুকে শুধু শুধু ক্ষতি করো, এটা তোমার উপর আয়সা পড়বে টুডে টুমোরো, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তো এটা আর কি, এখান থেকে একটা মিনিং আছে। আবার মানে এটাই আর কি, ঠিক আছে? পরবর্তীতে তুমি দেখবা যে মানে এখানে যেটা হয়েছে, ওরা কোনো খাবার দাবার কিছুই পায় নাই, পরবর্তীতে এমনি না খেয়ে মরে গেছে। চারপাশে দেখে পানি, কিন্তু কোনো খাবার পানি নাই, কিছুই নাই। কারণ তারা তখন কোথায় ছিল? সমুদ্রের ভিতরে ছিল, দ্যাটস ওয়াই। আর তাদের যারা যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই যে আলবাট্রস প্রাণীটাকে তারা বিনা কারণে বিনা দোষে মেরে ফেলছিল। That's it. এবার চলে আসো যে সিলিকুয়ে। সিলিকুয়ে মানে হচ্ছে যে টকিং উইথ দাইসেলফ। এই দাইসেলফ কথাটার মানে কি বলো তো? এই যে নো দাইসেলফ, তোমরা জানো তো এটা কার নিজের উক্তি? সম্পর্কে। নিচ নিচ। সক্রেটিস। এটা হচ্ছে সক্রেটসের উক্তি, সক্রেটিস, ঠিক আছে? সক্রেটিস, তারপরে কে আছে বলো তো? প্লেটো প্লেটো। প্লেটো, প্লেটো। তারপরে কে আছে? অ্যারিস্টটল, অ্যারিস্টটল, অ্যারিস্টটল। আলেকজান্ডার। অ্যারিস্টটল আর হচ্ছে আলেকজান্ডার। আলেকজান্ডার। সো এই যে সক্রেটিস হচ্ছে একটা উক্তি যে নো দাই সেলফ। আর সক্রেটিস নো তো দাই মরে গেছে, সে কিভাবে মরে গেছে বলতে পারবা? মানে ওই যে হেমলক বিষ হেমলক খেয়ে। গুলমের বিষ বিষ খেয়ে। খেয়ে। হেমলক পাতার বিষ পানে সে মারা গেছে। প্লেটোর একটা প্রতিষ্ঠান ছিল, সেটার নাম কি? একাডেমিয়া। অ্যারিস্টটলেরটা কি? প্লেটো লাইসিয়াম লাইসিয়াম। নাকি একাডেমিয়া? মানে অ্যারিস্টটল একাডেমিয়া নাকি প্লেটো একাডেমিয়া? না, এরিস্টটল একাডেমিয়া না, এরিস্টটল লাইসিয়াম আর প্লেটো হচ্ছে একাডেমিয়া। হ্যাঁ, প্লেটোরটা হচ্ছে তার মানে একাডেমিয়া, অ্যারিস্টটল হচ্ছে তোমার লাইসিয়াম। আর প্লেটোর বইয়ের নাম কি? দি রিপাবলিক দ্য ভাইয়া। রিপাবলিক। দ্য রিপাবলিক। আর অ্যারিস্টটলের বইয়ের নাম কি? পলিটিক্স। দি পলিটিক্স। পলিটিক্স। পলিটিক্স, দ্য পলিটিক্স। পলিটিক্স আর যদি বলা হয় যে পলিটিক্যাল সায়েন্সের জনক কে, তাহলেও কিন্তু অ্যারিস্টটল। অ্যারিস্টটল ভাইয়া। এটাও সেই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর এই যে আলেকজান্ডার ছিল কোথাকার রাজা বা কোথাকার ইয়ে ছিল? ম্যাসিডোনিয়া। ম্যাসিডোনিয়া। গুড। তো দেখো এই যে সিলিকুই মানে হচ্ছে টকিং উইথ দাইসেলফ। তো এটারই একটা এক্সাম্পল হচ্ছে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা শেক্সপিয়ারের একটা ইয়ে থেকে না হয়েছে।
তো এইখানে মূলত যে ক্যারেক্টারটা ছিল সেটা নিজের সাথে নিজে কথা বলতেছিল, দ্যাটস এই লাইনটা হচ্ছে একটা সিলিকুইর একটা এক্সাম্পল। ওকে, তারপর আসো স্যাটায়ার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গ রচনা বা ব্যঙ্গাত্মক কোনো কিছু। যখন তুমি কাউকে, কোনো একটা মানুষকে বা কোনো একটা কিছুকে ক্রিটিসাইজ করো, ঠিক আছে, ব্যঙ্গ করো, এটা এক ধরনের হিউমর বা আইরনি বা এক্সিগারেশন এইভাবে হইতে পারে। যেমন দেখো গালিবার্স ট্রাভেল, এটা কে লিখছে বলো তো? গালিবার্স ট্রাভেলস, জোনাথন জোনাথন। সুইফট। জোনাথান সুইফট। জোনাথান সুইফট, দেখো যারা নতুন আছে তারা আবার মাইন্ড করো না যে ওরা এগুলা পারতেছে কিভাবে। ওরা হচ্ছে অনেক আগে থেকে পড়তেছে, অনেক আগের, মানে অনেকে আছে আমার কাছে প্রায় 6-7 মাস আগে থেকেও পড়তেছে, আবার অনেকে আছে আমার আগের ব্যাচের স্টুডেন্ট। তো দ্যাটস ওয়াই ওদের এই জিনিসগুলো জানা থাকাটাই স্বাভাবিক, এই ক্লাসগুলো আগে হয়েছিল, দ্যাটস ওয়াই পারতেছে। আর তোমরা এখন ক্লাস দেখতেছো, দ্যাট মিনস তোমরা এখন থেকে পারবা। সো এটা নিয়ে জাজ করার কিছু নেই যে ও পারতেছে আমি কেন পারতেছি না, হোয়াটস রং উইথ মি, তুমি এখন থেকে পারবা। এনিওয়ে, তো এই যে গালিভার্স ট্রাভেলস, এইটা হচ্ছে তোমার জোনাথন সুইফটের লেখা, এবং এটা খুবই বিখ্যাত একটা মানে বই, এবং এটা নিয়ে একটা মুভিও আছে। তোমাদের চান্স পাওয়ার পরে এই মুভিটা দেখবা তোমরা, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এইখানে মানে মূলত যারা একটু খাটো, বা খাটো কি একদম ছোট বামন, তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে। একদম হচ্ছে লম্বা একদম বিশাল বড় একটা মানুষ। তো যাদেরকে খাটো তাদেরকে কি বলা হইতো এখানে? এদেরকে বলা হইতো লিলিপুট। লিলিপুট। হ্যাঁ, লিলিপুট। আচ্ছা, আর এই যে দেখো তোমার, এমনিতে যদি বলি যে খাটো, এটার ইংরেজি শব্দটা হচ্ছে ডোর্ফ, DWARF মেবি, ডোর্ফস। ঠিক আছে, তারপরে এই যে এনিম্যাল ফার্ম, এটা কে লিখছে বলো তো? জর্জ ওরওয়েল। এটা হচ্ছে জর্জ ওরেল। ওরেল, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে কে কোনটা লিখছে। তো এটাও স্যাটায়ারের একটা এক্সাম্পল। এখানে তোমার খাটোদেরকে ব্যঙ্গ করা হচ্ছে, এনিম্যাল ফার্মের মধ্যে কোনটাকে ব্যঙ্গ করা হচ্ছে খেয়াল নাই। ঠিক আছে, আচ্ছা পরে আসি আমরা। ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হচ্ছে কি, যে একটা লিটারেচারের, দেখো কি বলছে, এই যে আনরেভেলিং দ্য প্লট ইন এ প্লে, স্পেশালি ইন এ ট্র্যাজেডি, এটাকে ক্যাটাস্ট্রফি বলা হয়। মানে যেটা হচ্ছে একদম ওই যে বিয়োগান্তর ঘটনার একদম পিক টাইমটা, যে স্যাডনেসের পিক টাইমটা, ধরো কেউ মরে গেছে। যেমন অথেলোর মধ্যে কি হয়েছে, নায়িকাটা মরে গেছে না? বলো, অথেলোর নায়িকার নাম কি? অথেলো যেই ইয়াটা, অথেলোকে লিখছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার, এটার ভিতরে নায়িকার নাম হচ্ছে ডেসডেমোনা। ঠিক আছে, কি হলো, কি হলো? ভাইয়া এটা কি ওইটা, ওই যে রুমাল, রুমাল দেয় যে কাহিনীটা, রুমালটা থাকে যে লাস্টে? অত কিছু জানি না, বাট এখানে অথলো ভিতরে ডেসডেমোনা মরে গেছে, মানে নায়িকাই মরে গেছে, বিষ পানে না কি পানে কে জানে, আত্মহত্যা করছে মেবি ডেসডেমোনা। ঠিক আছে, তো যেহেতু এই যে অথেলোর ভিতরে শেষে গিয়ে এরকম একটা ঘটনা ঘটছে যে নায়িকাই মরে গেছে, পরে মেবি নায়কটাও মরে গেছে, তো এই জন্য এটা হচ্ছে একটা ক্যাটাস্ট্রফি বা তোমার ট্র্যাজেডিক একটা ঘটনা, এই জন্য এটাকে ক্যাটাস্ট্রফি বলা হয়। আরেকটা হচ্ছে তোমার ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা হচ্ছে ঠিক উল্টা, যখন গিয়ে তোমার লাস্টে একটা ভালো ফিনিশিং হয়। যেমন ধরো ওই যে নায়িকাকে ধরো করে নিয়ে যাওয়া হয় না, আটক করে নিয়ে যায় গুন্ডা, পরে কি করে নায়ক গিয়ে ধরো দেয়াল ভেঙে বাইক দিয়ে লাফ মেরে গিয়ে উদ্ধার করে, বা ধরো নায়িকাকে গরম পানির মধ্যে ফেলে দিবে, এমন অবস্থায় নায়ক উইরা এসে গাড়ি দিয়ে এসে নায়িকাকে বাঁচায় ফেলে। তো ওইটাকে বলা হয় ক্লাইম্যাক্স, কারণ এটা একটা ভালো জিনিস ঘটছে। আর যদি বাই এনি চান্স যেমন মহাভারত। পাপ্পারাজ, শেষে গিয়ে কি হয়, মরে যায় না, বা হ্যার ইয়েস। হ্যার গার্লফ্রেন্ড আরেকজনের হয়ে যায়, তো সেটা হচ্ছে গিয়ে ধরো ইয়েস। এটা ক্যাটাস্ট্রফি। ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, এই আর কি। তারপর চলে আসে যে আইরনি। আইরনি কি? দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। মানে যেটা মূলত হচ্ছে অপোজিট একটা মিনিং, মানে শব্দ দিয়ে তুমি একটা হিউমার বা একটা এমপ্যাথেটিক ইফেক্ট দিতেছ। যেমন দেখো, ইউর স্মাইল গিভস মি পেইনফুল প্লেজার। তো এখানে এই কথাটা কিন্তু নেগেটিভ না, এটা কিন্তু পজিটিভ, বুঝছো? তো এখানে তারপরে একটা এই যে অপোজিট ওয়ার্ড ইউজ করে এটাকে আইরনি করা হয়েছে, যে ইউর স্মাইল গিভস মি এ পেইনফুল প্লেজার। বা এরকম হইতে পারে যে প্লেজার বলতেছো ঠিক আছে, বাট এটা তুমি খারাপ ভাবেই বলছো, যে আসলে কষ্ট দেয়, এই আর কি। আচ্ছা, তারপর চলে আসো যে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে যখন নিজের আত্মজীবনী লেখা হয় সেটা, দি বায়োগ্রাফি অফ ওয়ানসেলফ ন্যারেটেড বাই ওয়ানসেলফ, নিজের দ্বারাই। এক্সাম্পল কি হইতে পারে? আনফিনিশড মেমোইরস, এটা তো হচ্ছে বিএসএমআর লিখছে। আর মেইন ক্যাম্প, এটা কে লিখছে বলো? মেইন ক্যাম্প, হিটলার। হিটলার। হিটলার ভাই, হিটলার। হিটলার। বস। সো এই হিটলারের উক্তি বলো দেখি, বস তো বলছো। ওই যে ওই যে পয়সা। সার্বজনীন।
যুদ্ধই জীবন, বুঝিতে পেরেছি। যুদ্ধই সার্বজনীন। সার্বজনীন। ঠিক আছে, সার্বজনীন। বানান কিরকম, বানান নিয়ে মাইন্ড করো না। সো এটা হচ্ছে হিটলারের উক্তি। হিটলারের যে গোপন পুলিশ বাহিনী সেটার নাম ছিল গোস্তাপো। সে জন্মগ্রহণ করছিল হচ্ছে তোমার ওই যে ভিয়েনা, অস্ট্রিয়াতে মেবি। আর এমনিতে তোমার জার্মানির চ্যান্সেলর হয়। পরবর্তীতে সে পোল্যান্ড আক্রমণ করে, সেখান থেকেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং এই হিটলারের তোমার আর কি আছে, এই যে হিটলারের এটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। এটার ইংরেজি নামটা কি, মাই স্ট্রাগল। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, আর সেও কিন্তু আত্মহত্যা করে, তার গার্লফ্রেন্ড সহ, মানে আত্মহত্যা করে আর কি। তারপর চলে আসো, তোমার এখানে কিছু আছে যেমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটা একটা হচ্ছে তোমার ফরেন ফ্রেজ, পরীক্ষায় প্রচুর আসে। এটা মানে কমন ল্যাঙ্গুয়েজ। এখন লিঙ্গুয়া ফ্রাঙ্কা কেন কমন ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ধরো দুইটা আলাদা কমিউনিটি, তাদের মধ্যে ভাষাগত পার্থক্য আছে, সো যখন তারা নিজেরা কোঅপারেট করবে বা কমিউনিকেট করবে, তখন তারা একটা মধ্যম ভাষা হিসেবে একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, যেটা তারা দুইজনেই বুঝে বা দুইটা কমিউনিটি বুঝে। এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ঠিক আছে। আর এই যে প্যারাডক্স নিয়ে তোমরা বলতেছিলা, প্যারাডক্স এটা কি? এটা হচ্ছে ইট ইজ এ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স এট ফার্স্ট টু বি কন্ট্রাডিকশন, যেটা প্রথমে দেখলে মনে হয় যে একটা একটার বিপরীত, কিন্তু পরে গিয়ে এটার একটা হিডেন মিনিং তোমার কাছে রিফ্লেক্ট করবে আর কি, তোমার মেক সেন্স করবে আর কি। যেমন দেখো বললাম লেস ইজ মোর, তখন একটা একটার বিপরীত না, লেস ইজ মোর, কিন্তু এটা নিয়ে একটু ভাবো, তাহলে দেখবে যে এটার একটা মিনিং আছে। পাইছো না মিনিংটা? প্রবাদ। হ্যাঁ। তারপর চলে আসো যে ফেবেল, এ শর্ট স্টোরি টিপিক্যালি উইথ এনিমেলস অ্যাজ ক্যারেক্টার কনভেইনিং এ মোরাল। মানে এখানে মূলত এনিমেল দিয়ে যখন তোমার একটা পরবর্তীতে মোরাল কনভে করা হবে, বা এটাও মনে করতে পারো যে ওইটার মতো যে একটা এই যে কি বলে, রিয়েল লাইফে একটা মেসেজ থাকে, বর্ডার মেসেজ থাকে এরকম। তো এটাই হচ্ছে এনিমেল ইউজ করার মাধ্যমে, এটা ফেবল। ইপিটাপ, ইপিটাপের বিষয়বস্তুটা হচ্ছে তোমরা ওই যে দেখবা যে কবরের ইয়েতে লেখা থাকে কিছু লাইন, নাম, তারপরে একটা উক্তি বা কিছু একটা লেখা থাকে, এটাকেই বলা হয় হচ্ছে ইপিটাফ। মানে টম্ব স্টোনের উপরে যে লেখাটা ইনস্ক্রাইব থাকে সেটাকেই বলা হয় ইপিটাফ। মনে থাকবে না? এটা আসে পরীক্ষায়। আর হিম, HYMN, হিম, এটা হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম অর সং ইন ফ্রেজ অফ এ গড অর হিরো। মানে যে ঈশ্বর বন্দনা, এটাকে হিম বলা হয়, ঈশ্বর বন্দনা, ঈশ্বর বন্দনা। তারপরে দেখো ইউফেমিজম, ইউফেমিজম মানে হচ্ছে লেস অফেন্সিভ ওয়ার্ড, বা দিস ইডিওমেটিক এক্সপ্রেশন রিপ্লেস হার্শ পোলাইট ট্যাবু অর আনপ্লিজেন্ট টার্মস উইথ মোর ডেলিকেট ফ্রেজ। মানে কি, হার্শ মানে কি, যেটা একটু কর্কশ বা শুনতে কঠিন লাগে বা শুনতে খারাপ লাগে, বা ইমপোলাইট অভদ্র, বা ট্যাবু বা আনপ্লিজেন্ট টার্মস, এগুলোর পরিবর্তে তুমি ডেলিকেট ফ্রেজ ইউজ করবা বা ভদ্র ভাষায় কিছু বলবা। যেমন এটার এক্সাম্পল আমি বলি যে মোটা মেয়েদেরকে মোটা বলা যাবে না, তাদেরকে বলতে হবে ইউ লুকস চাবি, তাহলে তারা খুশি হতে পারে বা হচ্ছে মাইন্ড না করতে পারে। সো ভুলও কাউকে মোটা বলা যাবে না, বলতে হবে ইউ লুকস চাবি, দ্যাটস ইট। দেন চলে আসো ইউলজি, স্পিচ অর রাইটিং ইন ফ্রেজ অফ এ পার্সন। মানে যখন তুমি একটা ব্যক্তির প্রশংসায় কোনো একটা কিছু লিখো বা স্পিচ দাও, সেটাকে বলা হয় ইউলজি। ওকে। বিবলিওগ্রাফি মানে কি, যে দি সায়েন্স অফ ডিসক্রিপশন অফ বুকস, মানে বই ডিসক্রিপশনের যেই বিজ্ঞানটা সেটাকে বিবলিওগ্রাফি বলে। যারা বই লিখে তাদেরকে কি বলা হয়, বিবলিওগ্রাফার বলা হয়। সো এগুলাই। মিথ মানে হচ্ছে পুরাণ, দি এনশিয়েন্ট হিস্টরি অ্যাবাউট গডস অ্যান্ড গডেস, মানে এই যে পৌরাণিক কাহিনী যেগুলা ঈশ্বর এবং ঈশ্বরীদেরকে নিয়ে, এটাকে বলা হয় মিথ। এক কথায় পুরাণ বলতে পারো, পুরাণ। প্রকাররা মূর্ধন্য ন। প্যাস্টোরাল, এটা কি, এটা হচ্ছে কান্ট্রি সাইড পিপল। মনে করো যে যারা মার্জিনাল মানুষজন আছে না, গ্রামীণ মানুষজন, দরিদ্র, বা একটা সাইড যাদেরকে সবাই নেগলেক্ট করে সব সময়, তাদেরকে নিয়ে যদি তুমি কোনো সাহিত্য চর্চা করো, সেটাকে বলা হবে প্যাস্টোরাল। ওকে। তারপর দেখো প্যামফেট, এটা পরীক্ষায় আসে সিনোনিম হিসেবে। প্যামফেট মানে হচ্ছে ব্রশিওর, সিমিলার ওয়ার্ড কি প্যামফেটের, ব্রশিওর। এ থিন, থিন বুক, মানে থিন মানে কি ছোট বুক, অত মোটা না, থিন বুক অফ এ পার্টিকুলার সাবজেক্ট, সিমিলারলি তোমার ব্রশিওর। তো পরীক্ষায় আসে ডিরেক্ট, প্যামফেটের সিমিলার ওয়ার্ড কি, সিনোনিম হিসেবে ব্রশিওর। প্রোটাগনিস্ট মানে কি, একটা নাটকের লিডিং ক্যারেক্টারকেই বলা হয় প্রোটাগনিস্ট। নাটক আছে না, নাটক মঞ্চে অভিনীত হয়, তো ওইটারই লিডিং ক্যারেক্টার যেটা, সেটাকেই বলা হয় প্রোটাগনিস্ট। আর ক্লাইম্যাক্স হচ্ছে কোনটা, ওই যে নায়ক মানে হুন্ডা নিয়ে আইসা তোমার নায়িকাকে উদ্ধার করে নিয়ে যায়, সেটাই দি ক্রাইসিস ইন এ ড্রামা এট দি হাইয়েস্ট পয়েন্ট। তারপর ব্যালেড কি, ব্যালেড হচ্ছে ন্যারেটিভ পোয়েম। এখানে একটা ন্যারেটিভ পোয়েম, এটাই মনে রাখবা, ডিরেক্ট পরীক্ষা আসলে এটাই আসবে। এ ন্যারেটিভ পোয়েম ইজ কল্ড হোয়াট, ব্যালেড। আর ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে তোমার এই যে অমৃতাক্ষর ছন্দ, যেটা হ্যাভিং নো রিমিক ইন, মানে এটার কোনো
ছন্দ নাই, মানে এটা ছন্দটা কঠিন, বোঝাই যায় না। যেমন তোমাদের এই যে মেঘনাদ বধ কাব্য ছিল না, মেঘনাদ বধ কাব্য তোমাদের কি ছিল এটা, মানে বাংলা ফার্স্ট পেপারের ভিতরে? মেঘনাদ বধ কাব্যই। হ্যাঁ, না, কবিতার নাম কি ছিল? এইটাই। বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ, হ্যাঁ। ওইটার ভিতরে দেখছো যে একটা লাইনও মুখস্থ করতে পারবা, একটা করলে দ্বিতীয়টা করতে পারবা না, কারণ এগুলোর ভিতরে কোনো মানে ছন্দ নাই। কিন্তু এমন অনেক কবিতা আছে যেগুলো এমনিতে ছন্দ দিয়ে এমনিতে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়, পড়াও লাগে না, কারণ সেগুলোর ভিতরে একটা ছন্দ থাকে। তো এই যে ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে নো রিমিকিন্ড। তারপর হচ্ছে ইলিজি। ইলিজি বিষয়টা হচ্ছে শোক গাথা, ঠিক আছে? ইলিজি শব্দের অর্থ হচ্ছে শোক গাথা, এটা মনে রাখবা, শোক গাথা। তার মানে এখানে শোক আছে, শোক, দুঃখ, কষ্ট, শোক, এটা আছে। ইট ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন অ্যান্ড মোর্নিং। ল্যামেন্টেশন মানে হচ্ছে কি, শোক। মোর্নিং মানেও কিন্তু শোক, কেবল অন্যদিকে নিয়ে যেও না। তারপর চলে আসো যে ইপিক। ইপিক মানে হচ্ছে মহাকাব্য, ঠিক আছে? মহাকাব্য। হিরোইক ডিডস ইজ কল্ড ইপিক, ঠিক মেডিটেশন আছে? মানে বিলাপ, হ্যাঁ, বিলাপ করে, যে কান্নাকাটি করে বিলাপ বলে একটা ওয়ার্ড আছে, ওইটা না? হ্যাঁ, ওইটাই। তারপর আসলে যে সনেট, ঠিক আছে? ভাই সনেট হচ্ছে ইপিঠাপ, তোমার 14 লাইন। ইপিঠাপ মানে কি ভাই? হ্যাঁ, বুঝি নাই। ইপিঠাপ মানে মহাকাব্য না? ইপিটাপ, ইপিটাপ তো এখানে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে বললাম না, ওইটা ওইটা কবর, ওইটা কি কবরের পাশে অর্থটা? টম্বস্টোনের উপরে যে লেখাটা থাকে সেটাকে ও ইপিটাপ বলে, কবর কবর, ইপিঠাপ কবরের উপর লেখা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে হ্যাঁ সনেট। সনেট মানে কি? 14 লাইনের কবিতা, এটা তো সবাই জানো আগে থেকেই। সনেটের জনককে বলতে না পারলে হ্যাঁ। খবর আছে। পেট্রার্ক, পেট্রাক, ইটলি। পেট্রাক। পেত্রাক, গুড। পেত্রাক, রফালা দিয়ে ফেললাম কেন? পেত্রাক। ভাই এপিক মানে লং পোয়েম না ভাইয়া? কি? না না না, এপিক মহাকাব্য। লং পোয়েম। না না, এপিক মানে লং পোয়েম মহাকাব্য, মহাকাব্য একই তো। ঠিক আছে? এপিক মানে হচ্ছে মহাকাব্য। আচ্ছা, সনেট হচ্ছে কি, এই যে 14 লাইনের কবিতা, এটার জনক হচ্ছে পেত্রাক। আর বাংলা সনেটের জনককে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুদাদু, ঠিক আছে? আর স্ট্যানজা মানে মধুসূদন। হচ্ছে 4 লাইনের যে ডিভিশন গুলা থাকে কবিতার মধ্যে, দেখবা যে চারটা চারটা লাইন করে চরণ চরণ গুলা থাকে, চারটা চারটা করে প্যারা প্যারা থাকে। এটাকে স্ট্যানজা বলে। 4টা লাইনের যে প্যারাটা কি বলা হয়? স্ট্যানজা। এটা থেকে যেহেতু কোশ্চেন আসছিল। স্ট্যানজা মানে কি? 4 লাইনের প্যারা কবিতার ভিতরে যেটা থাকে। সো আই গেস এখান থেকে তোমাদের এই প্রত্যেকটা বিষয়। এবার চলে আসো এই যে শর্ট স্টোরি এলিমেন্টস। শর্ট স্টোরির কিছু এলিমেন্ট আছে, যেমন ছোট গল্প যেগুলো, সেগুলো সেটার মধ্যে একটা সেটিং থাকে, একটা ক্যারেক্টার থাকে, একটা থিম থাকে, একটা কনফ্লিক্ট থাকে, পয়েন্ট অফ ভিউ থাকে, প্লট থাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সেটিং আর প্লট, ঠিক আছে? এই দুইটা। তো দেখো, সেটিং জিনিসটা কি? দি টাইম অ্যান্ড লোকেশন অ্যান্ড ওয়েদার অর মুড ইন হুইচ স্টোরি টেক্স প্লেস। মানে একটা স্টোরি যখন তুমি বর্ণনা করবা বা লিখবা বা হচ্ছে একটা রচনা করবা, তখন যেই টাইমে বা যে লোকেশনে বা যে ওয়েদারে বা যে মুডে তুমি সেটাকে দিবা বা প্রকাশ করবা, সেটাই হচ্ছে সেটিং। আর প্লট জিনিসটা হচ্ছে ইভেন্ট টু ডেভেলপ দ্য আইডিয়াস। এই যে আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য যে যে ইভেন্ট গুলো থাকে সেটাকে বলা হয় প্লট। তো তোমার এই দুইটা জিনিস থেকেই ডিরেক্ট কোশ্চেন আসে। আর বাকিগুলা থেকে যদি আসে, এইভাবে আসতে পারে যে নিচের কোনটি শর্ট স্টোরি এলিমেন্ট নয়, তখন এর বাইরে যেটা উত্তর থাকবে সেটা উত্তর হবে, ঠিক আছে? এইভাবে আর কি জিনিসটা মনে রাখবা। দেন চলে আসো। আচ্ছা, তোমরা একটু পর্ব মিউট করো সবাই। পর্ব কি ওই সেটিং, সেটিং আর ওই লাস্টের ওইটা, এই দুইটা পড়বো? বুঝি নাই। এই সেটিং আর এই প্লটটা পড়বো, আর পড়বো না, আর এই চার চারটা পড়বো না? আর চারটা তোমার এমনিতেই মনে রাখতে পারবা। ক্যারেক্টার হচ্ছে কি, দি পার্সন ইন ফিকশন এট দ্য সেন্টার পয়েন্ট। থিম কি, স্টোরেজ কন্ট্রোলিং আইডিয়া ইনসাইট। কনফ্লিক্ট কি, এসেনশিয়াল টু দ্য প্লট, মানে এটা কোনো বিবরণী না। পয়েন্ট অফ টাইম কি, অ্যাঙ্গেল ফ্রম হুইচ দ্য স্টোরি ইজ টোল্ড। এগুলা তো বোঝার কিছু নেই, আসে এই দুইটা থেকে। আর এমনিতে আসতে পারে যে শর্ট স্টোরি এলিমেন্ট নয় কোনটি, তখন এর বাইরে যেটা উত্তর থাকবে সেটা উত্তর হবে। কথা ওকে। বুঝছো? আচ্ছা। এটা আর কি। এবার চলে আসো যে পিরিয়ড ওয়াইজ ডিউরেশন, ঠিক আছে? যেমন তোমার ইংলিশ লিটারেচারেও কিছু ডিউরেশন আছে, আমাদের বাংলা লিটারেচারেও ডিউরেশন আছে। তো পরীক্ষায় সবগুলো পড়া লাগে না, আসলে কয়েকটা থেকে আসে। তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি দেখো। রেনেসেন্স আমার পিরিয়ডটা ডিগ্রি না। পড়বা। ইনফ্যাক্ট এই যে রেনেসেন্স পিরিয়ডের নামটা থেকেও আসে, মানে স্পেলিং আসে। বা এই রেনেসেন্সের অর্থ কি, এটাও আসে। রেনেসেন্স অর্থ কি বলো তো? রেনেসেন্স নবজাগরণ জাগরণ। ভাইয়া। নবজাগরণ বা রিবার্থ, ঠিক আছে? সো এটা মনে রাখবা, 1500 থেকে 1660। তারপরে রোমান্টিক পিরিয়ড থেকে আসে ডিউরেশনটা, 1798 থেকে 1832। এবং ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে আসে
এটা হচ্ছে তোমার 1832 থেকে 1901। তো এই হচ্ছে গিয়ে তিনটা জাস্ট পিরিয়ড, এবং এই যে রেনেসেন্স পিরিয়ড এর ভিতরে কিছু ব্যাপার আছে। দেখো, রেনেসেন্স পিরিয়ডের মধ্যে আবার ইলিজাবেথান পিরিয়ড নামে একটা ডিভিশন আছে। টোটাল 4টা ডিভিশন রেনেসেন্স পিরিয়ডের, তার মধ্যে ইলিজাবেথানেরটা তোমাদেরকে আলাদাভাবে মুখস্থ করতে হবে, বাকিগুলো লাগবে না। ইলিজাবেথান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603, বা 1558 থেকে 1603, এতটুকু। এই ইলিজাবেথান পিরিয়ডের নাম ইলিজাবেথান কেন? কেননা এই সময়ে কুইন ইলিজাবেথের পিরিয়ড চলতেছিল, তার শাসনামল চলতেছিল। আর এইটাকে তোমার একটা জিনিস মনে রাখবা, যে তোমার ভিক্টোরিয়ান পিরিয়ড, সেটাও কিন্তু ভিক্টোরিয়ান, যে রানী ভিক্টোরিয়া তার শাসনামলের জন্য হয়েছিল। আর ইলিজাবেথান পিরিয়ডের একটা বিশেষত্ব আছে, যে এটাকে বলা হয় দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। আবার এখানে ইলিজাবেথানের একটা বিখ্যাত উক্তি আছে, এ গুড ফেস ইজ এ বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। ঠিক আছে, এই উক্তিটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। ব্যাস এতটুকুই এখান থেকে। রেনেসান্স অর্থ কি? রিবার্থ। এটা হচ্ছে কত শতকে? দ্যাট ইজ 14th সেঞ্চুরি, এটা মনে রাখবা। এবং কোথায় এটা সূচনা হয়েছে? ইটালির ফ্লোরেন্সে। এবং এখানে মূলত এই যে রিবার্থ বলতে কি বোঝায়? প্যাশন ফর নিউ লার্নিং অ্যান্ড নলেজ, এটারই রিবার্থ বা পুনর্জন্ম। এলিজাবেথান পিরিয়ডকে কি বলা হচ্ছে? গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এবং এইটার আরেকটা ডাকনাম হচ্ছে তোমার দি নেস্ট অফ সিঙ্গিং বার্ড। এই সিঙ্গিং বার্ড কারা তাহলে? এই তোমার একটু পরে দেখবা। আর এই যে এলিজাবেথানের একটা বিখ্যাত উক্তি, দ্যাট ইজ এ গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। এই যে রেকমেন্ডেশন, এই বানানটা মনে রাখবা। তারপরে এই যে দেখো, এখানে আমরা স্যার ওই লাইনটার অর্থ কি? কোনটা? এ গুড ফেস ইজ এটার রেকমেন্ডেশন মানে কি? রেকমেন্ডেশন মানে হচ্ছে যে তুমি কাউকে যখন রেকমেন্ড নির্দেশ। করতেছো, যেমন চাকরির জন্য ওই যে বলে না ফেভারিটিজম, বা ওই যে তুমি কি কোনো কারো রেফারেন্স নিয়ে আসছো কিনা বলে না, ওইটাই আর কি। সুপারিশ। সুপারিশ, সুপারিশ, হ্যাঁ। ওইটা কি তো, তোমার মুখের হাসিটাই হচ্ছে, বা মুখের যেই একটা ফেসিয়াল এক্সপ্রেশন, ওটাই হচ্ছে বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। আলাদা করে কারো রেকমেন্ডেশন লাগবে না। ঠিক আছে, এটা আর কি বলেছি। তারপর চলে আসো এই যে ডিউরেশন ওয়াইজ বিভিন্ন ধরনের যে রাইটাররা আছে প্রমিনেন্ট, তাদের গুলো জানতে হবে। তার মধ্যে দেখো, ইলিজাবেথান পিরিয়ডকে কি বলা হয়? নেস্ট অফ সিঙ্গিং বার্ড। তাহলে এখানে সিঙ্গিং বার্ড বলতে বোঝানো হয় ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার, এদেরকে। এখানে দুইজন আছে। রোমান্টিক পিরিয়ডের মধ্যে আছে তোমার জন কিটসবি, মিশেলি, লর্ড বাইরন, উইলিয়াম ওরসওয়ার্থ, এস টি কলারিজ। ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে আছে ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এন্ড রবার্ট ব্রাউনিং। তো এই যে ভিক্টোরিয়ান এজের ভিতরে বা ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে যেহেতু তিনজন, এখান থেকে একটা কোশ্চেন তারা সাজিয়ে ফেলতে পারে যে নিচের কোনজন ভিক্টোরিয়ান পিরিয়ডের নয়। তো তখন এই ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এবং রবার্ট ব্রাউনিং বাদে যে অপশন থাকবে সেটা উত্তর হবে। তো আমাকে বলো, এটাকে মনে রাখার জন্য একটা টেকনিক বের করা যায় কিনা? MAR। ঠিক আছে, মার, মার দিয়ে মনে রাখবো, পিরিয়ড মাইর বা মার যাই বলো। ভিক্টোরিয়ান পিরিয়ডের তিনজনের নাম কি? মার, ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন এন্ড রবার্ট ব্রাউনিং। এর বাইরে যদি কোনোটা উত্তর থাকে তখন সেটা উত্তর হবে, যদি নয় বলে। সো তোমাদের এই যে লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ, এখান থেকে বি ইউনিটে প্রতি বছর 1 মার্ক থাকে। আর আনুষঙ্গিক পরবর্তীতে এছাড়াও কিছু জিনিস ছিল, এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। একটু মনোযোগ সহকারে এই জিনিসগুলো মুখস্থ করে নিও, বা কয়েকবার রিডিং পড়ো, তাহলে দেখবা যে মাথায় ঢুকে গেছে, কারণ এগুলো বোঝার বিষয়। মুখস্থ করার থেকে বেশি জরুরি হচ্ছে বুঝতে পারাটা আর কি।